প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং দারুল বাংলার সম্মানীয় ভিউয়ার্স, আমাদের আলোচ্য বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কে বাঁচায় কে বাঁচে এবং নদীর বিদ্রোহ। প্রথম পর্বে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেছি। আজ দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় গল্প কে বাঁচায় কে বাঁচে। গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্প সম্পর্কে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু খুঁটিনাটি তথ্য আগে জেনে নেব, তারপর আলোচনায় প্রবেশ করব। কে বাঁচায় কে বাঁচে দ্বাদশ শ্রেণীর পাঠ্য এই ছোট গল্পের মূল গ্রন্থের নাম মহামন্বন্তর। মহামন্বন্তর এই গল্প সংকলনটি প্রকাশিত হয় 1944 খ্রিস্টাব্দে। এই মহামন্বন্তর গল্প সংকলনের সম্পাদক ছিলেন, অর্থাৎ এই গল্পগ্রন্থটি সম্পাদনা করেছিলেন পরিমল গোস্বামী মহাশয়। সম্পাদনা পরিমল গোস্বামী মহাশয়। কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয় সারদা কুমার দাস প্রকাশিত ভৈরব পত্রিকায়। এই ভৈরব পত্রিকার শারদ সংখ্যায় কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে। অর্থাৎ সারদা কুমার দাস প্রকাশিত ভৈরব পত্রিকায় শারদ সংখ্যা 1943-এ কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি প্রথম প্রকাশিত হয়। আলোচ্যমান গল্পের পটভূমি 50-এর ভয়াবহ মন্বন্তর, অর্থাৎ সেই সময়ের কলকাতা নগরীর যে ভয়াবহ মন্বন্তরের যে চিত্র, সেটাই কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের পটভূমি। এরপর আমরা খুব সংক্ষেপে আলোচনা করব বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার। তারপরে আজকের আলোচ্য বিষয় থাকবে নিবিড় পাঠ তথা গল্পের চর্বণা পাঠ। তো বন্ধুরা, এবার আমরা অতি সংক্ষেপে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তার আগে অতি অল্প কথায় এই গল্পের ভাববস্তু, অর্থাৎ লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে কি বলতে চেয়েছেন সেটা আমরা একটু আলোচনা করে নেব। চিরাচরিত মধ্যবিত্ত সমাজ মানসিকতার অনিবার্য পরিণতি ঘটেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পে। সাধারণত মধ্যবিত্ত বাঙালি সমাজ দরদি হয়, আবেগমথিত হয় এবং সেই সঙ্গে আবেগ প্রবণতায় গা ভাসিয়ে দিয়ে আত্মবিনাশী হয়। এটাই গল্পের মূল ভাবসত্য। কিন্তু এর মধ্যে আছে এক অন্তর্নিহিত সত্য, যা অন্য কথা বলে। জীবন দর্শনের উপযোগী ব্যক্তিত্ব এখানে বৈজ্ঞানিক স্বভাবের দ্বারা প্রভাবিত। শিক্ষার্থী, তোমরা মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিলেন বিজ্ঞানের লোক। তিনি ছিলেন বিজ্ঞানজীবী, অতএব তার রচনায় বিজ্ঞানের প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। যাই হোক, মধ্যবিত্ত জীবনযাপনের মধ্যে সর্বহারা নিঃস্ব ভিক্ষুকদের কোনোভাবেই বড় করা যাবে না। তাদের আবেগকে, দলিত মিথিত মানবতাকে, মনুষ্যত্ববোধকে কোনো মতেই শ্রেষ্ঠ করা যাবে না। কে করতে দেবে না? তথাকথিত ধনী সমাজ, উচ্চবিত্ত সমাজ সবসময় নিম্ন এবং মধ্যবিত্ত সমাজকে দমিয়ে রাখে। লেখক এই বিষয়টাকে এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ সর্বহারার যে মানব ভাগ্য, যে যথার্থ পরিবর্তন, সর্বহারাদের যে ভাগ্য তার যথার্থ পরিবর্তন পরিশীলন তখনই সম্ভব হবে যখন ধনীদের খোলসটিকে অবলীলায় খুলে দেওয়া যাবে, নির্মোহ মানসিকতা সম্পূর্ণ ত্যাগ করা যাবে এবং সম্পদের সুষম বন্টন ঘটানো যাবে। যাই হোক, শোষিত নিপীড়িত নিষ্পেষিত শ্রেণীর সঙ্গে সমানভাবে আসা যাবে তখনই যখন ধনী শ্রেণী সম্পদের সমবন্টনে এগিয়ে আসবেন। অন্যথায় সমাজ কল্যাণ
মানব কল্যাণ বা সর্বহারাদের বা নিম্ন মধ্যবিত্ত সমাজের কল্যাণ কোনোভাবেই সম্ভব নয়। মেকি তথা নকল দরদ চিরকালই ব্যর্থ হয়েছে, মানবতা বোধ সেখানে বিধ্বংসী হয়েছে, মানবতা বোধ রক্ষিত হয়নি। মূলত গল্পকার বলতে চেয়েছেন এই গল্পে যে সম্পদের সুষম বন্টন না করলে কখনোই দুর্ভিক্ষ আটকানো যাবে না, দুর্ভিক্ষের মোকাবিলা করা যাবে না। শুধুমাত্র একজনের দান এই যথেষ্ট নয়। আসলে ধনীদের সম্পদ কুক্ষিগত করে রাখার যে মানসিকতা, এই মানসিকতা থেকে বেরিয়ে না আসলে কখনোই সমাজে সর্বহারা শ্রেণী উপকৃত হতে পারে না, সমাজে সাম্যতা আসতে পারে না। যাই হোক, এই সাম্যবাদের ভাবনা এই গল্পেও কিন্তু ফুটে উঠেছে। এবার আমরা বিষয় সংক্ষেপ সম্পর্কে জেনে নেব। ইতিমধ্যে আমাদের যে আলোচনা হয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এই ছোট গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় চরিত্রে গতি আনার জন্য পার্শ্ববর্তী দুটি চরিত্র প্রতিষ্ঠিত করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এক, মৃত্যুঞ্জয়ের সহকর্মী তথা বন্ধু নিখিল, এবং 2 নম্বর মৃত্যুঞ্জয়ের সহধর্মিণী তথা স্ত্রী। আরও ছোট ছোট কিছু চরিত্র গল্পের প্রয়োজনে এসেছে। যাই হোক, তো মৃত্যুঞ্জয় এই গল্পের শুরুটাই হচ্ছে কলকাতায় মৃত্যুঞ্জয়ের বাড়ি। মৃত্যুঞ্জয় সে একটি অফিসের উচ্চপদস্থ কর্মচারী, অর্থাৎ সে একটা চাকরিজীবী, এবং তার বাড়ি থেকে অফিস ট্রামে যাতায়াত করে। তার বাড়ি একটু শহর থেকে বা শহরের ফুটপাত থেকে একটু দূরে, অর্থাৎ তার বাড়ির আশেপাশে কোনো ফুটপাত নেই। তাই এই ভয়াবহ মন্বন্তর 50-এর যে ভয়াবহ দুর্ভিক্ষ, তাতে মানুষ যে না খেতে পেয়ে মরছে, যে রিলিফ ফান্ড গঠন হয়েছে বা রিলিফের জায়গা থেকে যে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে, সেখানে মানুষ না খেতে পেয়ে মরছে। তো এই অবস্থায় কলকাতা শহরের ট্রামে চেপে মৃত্যুঞ্জয় যখন অফিস করতে যাচ্ছেন, তখন হঠাৎই তার চোখের সামনে মৃত্যু দেখেন। এই দুর্ভিক্ষ এবং মৃত্যু তাকে এক নতুন জগতে, নতুন অভিজ্ঞতায় প্রবেশ করায়। কারণ মৃত্যুঞ্জয় সাধারণত অতীত ঐতিহ্য আদর্শবাদের কল্পনার পুরুষ। যাই হোক, ধীরে ধীরে এই মৃত্যুঞ্জয়ের ব্যর্থতার গ্লানি শেষ করে ফেলেছে মৃত্যুঞ্জয়কেই। মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারে মৃত্যু প্রত্যক্ষ করে এবং সঙ্গে সঙ্গে সে আবেগপ্রবণ হয়ে দুর্বল চিত্ত হয়ে যায়। শহরের ফুটপাতের বুভুক্ষ মানুষের মৃত্যু প্রত্যক্ষ করে মৃত্যুঞ্জয় অত্যন্ত বিচলিত হয়ে ওঠে। অফিসে গিয়ে অসুস্থ হয়ে যায়, কলঘরে গিয়ে বমি করে, নিজেকে অপরাধী ভাবে, এবং এর আগে পর্যন্ত কোনো রিলিফ ওয়ার্কে সে কোনো টাকা পয়সা দান করেনি। সে নিজে 4 বেলা তার পরিবারের পরিজন নিয়ে পেট পুড়ে খেয়েছে। এই পরিস্থিতির পর দেখা যায় যে ধীরে ধীরে মৃত্যুঞ্জয় তার খাওয়া দাওয়া কমিয়ে দেয়, পরিবারের প্রতি নজর দেওয়া অর্থাৎ দেখাশোনাও কমিয়ে দেয়। সে ধীরে, এই গল্পে আমরা দেখতে পাবো, শিক্ষার্থী তোমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করো যে এই গল্পে আমরা একটা সময় দেখতে পাবো মৃত্যুঞ্জয় একজন সুস্থ স্বাভাবিক মানুষ থেকে কিভাবে ধীরে ধীরে বিকারগ্রস্ত মস্তিষ্কের মানুষ হয়ে যায়। অর্থাৎ কোনো মানুষ একাই সমাজ পরিবর্তন করতে পারে না, তার সর্বস্ব দান করে দিয়েও সমাজের পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু যখন সমাজ পরিবর্তন করার জন্য সব শ্রেণীর মানুষ এগিয়ে আসবে, তখনই সুষ্ঠু সমাজ গঠিত হবে। যাই হোক, এখানে গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুঞ্জয়ের চিন্তার যে বিকৃতি, সেটাকে অদ্ভুতভাবে এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। কোনো মানুষকে দুর্ভিক্ষ প্রত্যক্ষ করতে হয়, কেন তাকে ফুটপাতে শুয়ে মরে যেতে হয়, সেই কারণ অনুসন্ধান করেছে মৃত্যুঞ্জয়। অন্যকে বাঁচানোর জন্যই নিজে মরে গেলে বাঁচার সঠিক পথ প্রদর্শন কে করবে? সভ্যতার চূড়ান্ত পথ
নিজে বাঁচবো, অপরকেও বাঁচাবো। অর্থাৎ কোনো সমাজের উন্নতি করতে গেলে বা কোনো মানুষকে বাঁচাতে গেলে আগে নিজে বাঁচতে হবে। নিজেই যদি সুস্থভাবে বাঁচতে না পারি তাহলে অন্যকে বাঁচাতে পারবো না। এ কথাই কিন্তু এই গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন। এতে করে হবে কি, আত্মবিশ্বাস বাড়বে, প্রতিবাদের কণ্ঠও জোরদার হবে। এই সময় এবং সমাজের কাছে যা কাঙ্ক্ষিত এই গল্পে সেই ভাবনাই সুচারুভাবে প্রকাশ করেছেন গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়। এতে অর্থাৎ এই কে বাঁচাই কে বাঁচে গল্পে কোনো প্রচার ধর্মিতা নেই, শুধু আছে মৃত্যুঞ্জয়ের বিকারগ্রস্ত মনের সার্থক রূপ, যা সমাজেরই প্রতিচ্ছবি। শিক্ষার্থী, এবার আমাদের আলোচ্য বিষয় গল্পের নিবিড় পাঠ তথা চর্বণা পাঠ। গল্পটা আমরা পুঙ্খানুপুঙ্খে পড়ব, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝব এবং পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করে নেব। শিক্ষার্থী, এবার আমরা কে বাঁচাই কে বাঁচে গল্পটির সরব পাঠ দিব এবং প্রয়োজনীয় অতীব গুরুত্বপূর্ণ লাইনগুলি আমরা কোট করব, লাইনের তলায় দাগ দিয়ে নেব, যেগুলো সাধারণত পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নে লাইন তুলে যে প্রশ্নগুলি হয় সেগুলো আমরা একটু নজর করার চেষ্টা করব। তো যাই হোক, সেদিন অফিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। খুব সাধারণ কথা যে প্রথম দিন কি দেখেছিল মৃত্যুঞ্জয়? মৃত্যু দেখেছিল। সেটা কেমন মৃত্যু ছিল না? অনাহারে মৃত্যু। তো এরপরে দেখো যে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শন অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। কেন বলছে যে এই যে প্রথম মৃত্যু দেখলো, অফিস যেতে যেতে সেটা দেখলো কি অনাহারে মৃত্যু, অর্থাৎ এই ভয়াবহ 50-এর মন্বন্তরের ফলে মানুষ না খেতে পেয়ে ফুটপাতে মারা যাচ্ছে। তো এই মৃত্যু তিনি প্রথম দেখলেন। তার কারণ কি, যে অফিস থেকে মৃত্যুঞ্জয় বাড়ি থেকে মৃত্যুঞ্জয় অফিস যায় ট্রামে চেপে, তাই ফুটপাতে তার হাঁটা হয় না, অতএব তার এই ধরনের মৃত্যুর অভিজ্ঞতা পূর্বে ঘটেনি। সেই জন্যই বলছে যে নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। তো যাই হোক, এবার আমরা পরের প্যারায় চলে আসব। দেখো, কয়েক মিনিট মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মানে ইতিমধ্যে অফিসে পৌঁছে গেছে, এই ঘটনা দেখার পর কয়েক মিনিটের মধ্যেই তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। শুধু তাই নয়, বলছে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। তাহলে মানুষের মনে যদি আঘাত পড়ে, সেই আঘাতটা আবার শারীরিক কষ্টবোধ, একটা বেদনা কিন্তু ফুটে ওঠে, যেটা মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রেও ঘটেছে। যাই হোক, অফিসে পৌঁছে নিজের ছোট কুটিরেতে, অর্থাৎ নিজের বসার ঘরে, নিজের চেম্বারে সে বসেই চেয়ারে বসে পড়লো। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। অর্থাৎ এই মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করার পর যখন সে অফিসে গেল, অফিসে গিয়ে তার নিজের চেম্বারে বসলো এবং নিজে মানসিক এবং শারীরিকভাবে একটা কষ্টবোধ করতে করতে সে কিন্তু কি করলো না, রীতিমতো কাবু হয়ে পড়লো। যাই হোক, তারপরে তার পাশের কুটুরেতেই তার সহকর্মী, গল্পের অন্যতম চরিত্র বলা যেতে পারে, সেটা হচ্ছে নিখিল, তার মৃত্যুঞ্জয়ের সহকর্মী এবং বন্ধু নিখিল। সে পাশের ঘর থেকে খোঁজ নিতে এসে দেখে যে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে, এটা একটু তোমরা দাগ দিয়ে নাও, কাচের গ্লাসে জল পান করছে। খালি গ্লাসটা নামিয়ে রেখে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করার, যে মানুষ যখন হতাশগ্রস্ত হয়ে যায়, দুঃখে কাতর হয়ে যায়, তখন তে শূন্য অর্থাৎ আকাশের দিকে একটু হা করে চেয়ে থাকে। তো যাই হোক, এরকম একটা ঘটনা আমরা লক্ষ্য করলাম। এরপরেই বলছে অফিসে সে আর নিখিল প্রায় পদস্থ, অর্থাৎ একই টাইপের, একই ক্যাটাগরির তারা চাকরি করে, মাইনে দুজনেরই সমান। একটা বাড়তি দায়িত্ব, খেয়াল করো, একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। অর্থাৎ একটা এক্সট্রা কোনো কাজ করার ফলেই মৃত্যুঞ্জয় 50টা টাকা বেশি পাচ্ছে। এরপর আমরা দেখতে পাবো যে নিখিলের এবার একটু পরিচয় আমরা পাবো, গল্পকার দিয়েছেন। সে নিখিল কি? নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, একটু আলসে প্রকৃতির লোক।
যাই হোক, তো মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে, অর্থাৎ নিখিলের কথা বলা হয়েছে। সংসারে নাকি তার মন নেই, এটা নিখিলের কথা, যে সংসারে মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। কে? সংসারে মন নেই নিখিলের, সে অবসর মানে বাদবাকি জীবনটা সে কি করতে যায় না একটা বই পড়ে আর নিজস্ব একটা চিন্তা জগৎ গড়ে সে কাটিয়ে দিতে যায়। তো যাই হোক, এই নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। তো ভালোবাসার কারণগুলো কি এখানে দেখা যাচ্ছে, যে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। তাপস মানে তপস্যা, যিনি তপস্বী, হ্যাঁ, তপস্যা করেন। তো যাই হোক, মৃত্যুঞ্জয়ের এখানে বৈশিষ্ট্য কি, যে সে নিরীহ শান্ত দরদি এবং ভালো মানুষ, শুধু তাই বলেই নয়, সে সৎ এবং সরল। হ্যাঁ, তো এই যে মৃত্যুঞ্জয়ের আমরা বৈশিষ্ট্য কি পেলাম, শান্ত দরদি ভালো মানুষ সৎ সরল। তো শুধুমাত্র এর জন্যও নয়, এর জন্যই যে ভালোবাসে তা নয়, নিখিল তাকে ভালোবাসছে কি মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন, অর্থাৎ প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকে এই মৃত্যুঞ্জয়, সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। যাই হোক, এবার কি বলছে, যে মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথাই ছিল না, দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললে, লক্ষ্য করো, দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ কিন্তু নিস্তেজ নয়। মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া নিখিলের দৃষ্টিতে মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কি একটু শ্লথ, কিন্তু মোটেই নিস্তেজ কিন্তু নয়। এবং এই ক্ষেত্রে একটু বলা যেতে পারে যে যাদের মনের মধ্যে কালিমা লিপ্ত থাকে, কুটবুদ্ধি থাকে, তারাকে একটু খোঁচা মারলে, একটু মানে উত্তেজিত করে তুললে তাদের মনের কথাটা বেরিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে মৃত্যুঞ্জয় কিন্তু সেই টাইপের মানুষ নয়। তাহলে তাকে খোঁচা দিয়েও তার মনের মধ্যে থেকে কিছু বের করা যাচ্ছে না। তাই এখানে বলা হচ্ছে যে তার গতিটা শ্লথ, একটু ধীর গতি, কিন্তু বাট নিস্তেজ কিন্তু নয়। যাই হোক, এবার আমরা পরে চলে আসবো যে শক্তির একটা উৎস আছে তার মধ্যে। কি উৎস, মানে এইখানে মৃত্যুঞ্জয়ের মধ্যে একটা শক্তির উৎস কিন্তু রয়েছে। সে কি? অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টা, যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। তাহলে মানব সভ্যতায় মানুষের জগতে তারই একটা অংশ কিসের, যে অব্যয় বিষয়টা আমরা ব্যাকরণগত দিক থেকে বলতে গেলে কি, যে যার পরিবর্তন নয়, ব্যয় নেই, ক্ষয় নেই, তো সেটাকে শব্দে রূপ দিতে গিয়ে আবার অনেক কাঠখড়ি পোড়াতে হয়, অনেক কিছু দরকার হয়। তো যাই হোক, তো সেখানে শব্দরূপ দেওয়ার চেষ্টায় বহু শক্তি, কিন্তু এটা এই সমাজ জীবনে একটা মতাদর্শের, একটা সুষ্ঠু সমাজ গড়তে, একটা সমতা গড়তে, সমাজের মধ্যে ইকুয়ালিটি আনতে, সমভাব আনতে অনেক কিন্তু শক্তি ব্যয়, সময় শ্রম ক্ষয় হয়। তো যাই হোক, তারই একটা অংশ। এই পর্যন্ত। এবার আমরা একটু পরের পাড়ায় চলে আসবো, পড়বো যে মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে সংঘর্ষ চলছে। তাহলে এই অবস্থা দেখে, যেহেতু নিখিল এবং মৃত্যুঞ্জয় তারা সহকর্মী এবং তাদের একটু ভাবের আদান প্রদান হয়, তারা বন্ধু, পূর্ব পরিচিত, সেক্ষেত্রে এই মৃত্যুঞ্জয়ের এই অবস্থা দেখে নিখিল কিন্তু একটা অনুমান করেছে যে তার মনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং সমস্যাটা ছোটোখাটো নয়, যথেষ্ট বড় সমস্যা। কি বলছে, সারসিতে আটকানো মৌমাছির মতো মাথা খুঁজে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। এই বিষয়টা একটু লক্ষ্য করতে হবে। সারসি মানে হচ্ছে তোমার কাচের জানালা বা কাচের কপাট। এটা আরেকটু সহজ করে বললে বলা যায় যে মিষ্টির দোকানে সাধারণত মিষ্টি রাখার যে পাত্র, বড় যে বাক্স, সেখানে কি করা হয়, কাঠের বাক্স, আর সামনের দিকে কি দেওয়া হয়, ওই কাচের দেয়াল দেওয়া হয়, আর যেদিক দিয়ে মিষ্টি রাখা এবং বের করা হয় সেটা আবার নেট করা হয়। যাই হোক, তো মৌমাছি যখন বাইরে থেকে মিষ্টি দেখতে পায়, সে ভাবে যে আমি উড়ে গিয়ে মিষ্টিতে বসতে পারবো, কিন্তু কাচের জানালায়, কাচের দেয়ালে সে কিন্তু আটকে পড়ে। তো যাই হোক শিক্ষার্থী, তোমরা আরেকটু মনে রাখবে যেখানে কাচের দেয়ালের সঙ্গে সমস্যা এবং মৌমাছির সঙ্গে মৃত্যুঞ্জয়ের মাথা পড়ার সংঘর্ষের তুলনা করা হয়েছে। আরেকবার বলি, কাচের দেয়াল হচ্ছে সমস্যা, আর মৃত্যুঞ্জয়ের যে মাথা কড়া, এটা হচ্ছে মৌমাছির মাথা কড়ার সঙ্গে এই সংঘর্ষকে তুলনা করা হয়েছে। মানে বলতে চাইছে যে মৌমাছি যেমন হাজার চেষ্টা করলেও কাঁচ ফুটো করে ঢুকতে পারবে না, মিষ্টি নিতে পারবে না, তেমনি মৃত্যুঞ্জয় একাই
আমরা এই গল্পের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে মৃত্যুঞ্জয় একাই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে না, অথচ বারবার চেষ্টা করছে। এবং শুধু তাই না, গল্পের পরিণতিতে দেখা যাচ্ছে যে মৃত্যুঞ্জয় বিকরগ্রস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যাই হোক, এরপরে আমরা চলে আসি মৃত্যুঞ্জয়ের ভিতরটা। সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাতে অনাহারের মৃত্যুর মতো সহজ সাধারণ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না, সেটা আশ্চর্য নয়। মানে এই যে নিখিল তার বন্ধু মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে এবং সে অবলোকন করতে পারছে যে মৃত্যুঞ্জয় মোটেই বুঝতে পারছে না যে এই যা বর্তমান পরিস্থিতি, তাতে ফুটপাতে সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে, এটাই স্বাভাবিক, এটা একক কোনো প্রচেষ্টার দ্বারা সমাধান করা যাবে না। তো সেটা আশ্চর্যের কিছু নয়, এখানে ভেঙে পড়লে হবে না। যাই হোক, তো সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। কে না? মৃত্যুঞ্জয়। তার ক্ষুদ্র ধারণা শক্তিতে সে পাহাড় প্রমাণ সমস্যা সমাধানের চেষ্টা করছে। এটা কিন্তু নিখিলের দৃষ্টিতে কাম্য নয়। মানে নিখিল যেহেতু বাস্তববাদী মানুষ, তিনি বলতে চাইছেন যে আগে নিচে বাঁচো, তারপর পাশের জনকে যত দূর পারা যায় বাঁচানোর চেষ্টা করতে হবে, হেল্প করতে হবে, কিন্তু একাই এটা সম্ভব নয়। যাই হোক, অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে অন্য কথা বলে, কে? মৃত্যু। আর তার আগে একটা লাইন আমরা দেখে নেব যে ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। এটা কিন্তু বারবার মৃত্যুঞ্জয় ভাবছে। তো এসব প্রশ্ন করলেও জবাব দিচ্ছে না, অন্য কথা বলছে। নিখিলের প্রশ্নের উত্তরে মৃত্যুঞ্জয় অন্য কথা বলছে এবং এখন বলছে যে ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল সে অপরাধের প্রায়শ্চিত্ত কি। একেবারে মাথায় ঢুকে গেছে মৃত্যুঞ্জয়ের যে যেভাবেই হোক এরাকে উদ্ধার করতে হবে, এবং নিজেকে অপরাধ বোধ করছে যে আমি যে 4 বেলা পেট পুড়ে খাচ্ছি, হ্যাঁ, এবং আমি খাচ্ছি অথচ যে না খেতে পেয়ে মরে গেল, এর প্রায়শ্চিত্তটা কি হবে, হ্যাঁ, ইত্যাদি। শুধু তাই নয়, এটা ভেবে ভেবে বলছে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর একদিকে ভেবেই পায় না কি করে সময় কাটবে। মানে ও বলতে চাইছে যে রিলিফ ওয়ার্কার অর্থাৎ দরিদ্র মানুষের যে অন্ন এবং বস্ত্র, মানে ত্রাণ সাহায্য, কিছু খাবার এবং পোশাকের যে ব্যবস্থা করা হয়, সেটাই এখানে রিলিফ ওয়ার্কার অর্থাৎ যারা কর্মী, আর রিলিফ ফান্ড অর্থাৎ ত্রাণ তহবিল। তো এখানে লোক হচ্ছে না, অর্থ হচ্ছে না, অথচ মৃত্যুঞ্জয় শুয়ে বসে কাটিয়ে দিছে। তাই সেই জন্য নিজেকে অপরাধী ভেবে সে নিজেকে ধিক্কার জানিয়েছে, শতধিক দিয়েছে। যাই হোক, মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। এই প্রসঙ্গে নিখিল যখন একটু চুপ করে গেল, যে বন্ধু এই কাতর আবেগপ্রবণ হয়েছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে আসছে, এবং তখন নিখিলের উপলব্ধি হচ্ছে কি দরদের চেয়ে ছোঁয়াছে কিছু নেই এই জগতে, অর্থাৎ আবেগ, হ্যাঁ, এবং দরদ, সহমর্মিতা, একটা মানুষের যে তাহলে এই আবেগের চেয়ে পৃথিবীতে অন্য কিছু নাই। তো সেক্ষেত্রে নিখিল আবার রূঢ় বাস্তবতার দিক তুলে ধরেছে। তিনি বলতে চাইছেন, ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্য মানুষের দাবি জন্মাবে কিসে। আসলে এখানে গল্পকার তুলে ধরতে চাইছেন যে সমাজের উন্নতি করতে গেলে, অর্থাৎ যারা গরিব মানুষ তারাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে কর্মজীবী করতে হবে, কর্মের মধ্যে তারাকে বাঁচিয়ে রাখতে হবে। তারাকে 2 পয়সা দান করলাম আর ভাবলাম যে ইহজগৎ বা পরজগতে আমি অনেক পুণ্য কাজ করলাম, সাফল্যের আশা করলাম। তো এটা লেখকের ক্ষেত্রে বিজ্ঞানের নির্মোহ দৃষ্টিতে, বাস্তবতার দৃষ্টিতে এটা এক ধরনের ভিক্ষা দেওয়াটা যেন এক ধরনের একটা অস্বাভাবিক পাপ। কারণ তার প্রকৃত ভালো চাইতে গেলে তাকে কর্মের মাধ্যমে টেনে তুলতে হবে, কর্মের মাধ্যমে বাঁচাতে হবে। যাই হোক, জীবন ধারণের অন্য মানুষের দাবি জন্মাবে কিসে। মানে একটা টাইম মানুষের মনে এটাই ধারণা হয়ে যায় যে আমি গরিব, মানে আমাকে চেয়ে চিনতে, হ্যাঁ, বা ধনীদের কৃপায়, হ্যাঁ, তাদের দয়াতেই বেঁচে থাকতে হবে, এটাই স্বাভাবিক। মানে সে নিজে কিছু করার চেষ্টা করে না। কিন্তু বাস্তবতা অন্য কথা বলে, যে একজন গরিব মানুষ হলেও সে যদি একটা ক্ষুদ্র ব্যবসা শুরু করে, তারপর ধীরে ধীরে দেখা গেলো যে সে উন্নতি করছে। তো যাই হোক, তো মানুষের জীবন ধারণের যে দাবি, সেই দাবিটা কিভাবে প্রতিষ্ঠিত হবে। সে যদি মানে চেয়ে চিনতেই বেঁচে পড়তে থাকতে চায়, তাহলে তো আর
হবে না। তো যাই হোক, সে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। লক্ষ্য করো, কিন্তু সেটা হয় অনিয়ম। কোনটা অনিয়ম? এই যে আগে আমি আলোচনা করলাম, সেটাই পরবর্তী লাইনে গল্পকার বলছে যে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে দিয়ে, বিপরীত করে দিয়ে কিনা সেটাকে আমরা মধুর নীতি করতে পারি, কিন্তু সেটা অবশ্যই অনিয়ম। যেটা অনিয়ম সেটা অনিয়মই, হ্যাঁ, এর কোনো অন্য কোনো ব্যাখ্যা হয় না। মানে আসলে জীবন ধারণে মানুষের অন্যের দাবি জন্মাতে হবে, তাকে টাকা পয়সা দান করে দিয়েই কিন্তু মুক্ত হওয়া যায় না। যাই হোক, শুধু তাই নয়, চিতার আগুনে যত কোটি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। খুব ইম্পর্টেন্ট লাইন, লক্ষ্য করো, পরীক্ষা আসতে পারে। কি বলছে যে শুধু মরা মানুষ, মৃত মানুষকেই শ্মশানে পোড়ানো যায় না, জ্যান্ত মানুষকেও যদি চিতার আগুনে তুলে দেওয়া যায় তো তারাকেও কিন্তু পুড়িয়ে মারবে। তাই এই আবেগপ্রবণ হয়ে দরিদ্র মানুষকে যতই দান করা যাক, তাদের উন্নতি হবে না। তাদের উন্নতি করার জন্য তাদের কর্মমুখী করতে হবে। যাই হোক, হঠাৎ করে এরপরে কি বলছে, নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। তো নিখিল চরম বাস্তববাদী মানুষ হলেও সেও কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে দান করে। অর্থাৎ আগে নিজে বাঁচে, তারপরেও 3টে জায়গায় তার আত্মীয় স্বজন বা পরিচিতদের কিছু কিছু টাকা মানি অর্ডারের মাধ্যমে পাঠিয়ে দেয়। যাই হোক, বলছে এরপরেই একটা টাইম দেখা যাচ্ছে যে একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় এক তাড়া নোট নিখিলের সামনে রাখলো। অর্থাৎ পরবর্তী মাসের যে বেতনটা পেয়েছে সেই বেতন থেকে এক তাড়া মানে এক গুচ্ছ, এক বান্ডিল নোট সে নিখিলের সামনে রেখে দিয়ে মৃত্যুঞ্জয় বলছে যে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না, এটা কোনো একটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। তো নিখিল বলল যে কেন, তুমি পারবে না? তার আগেই মৃত্যুঞ্জয় বলছে না, আমি যেতে পারবো না, তুমি যাও, যে আমার এই কাজটা উদ্ধার করে দাও। তো যাই হোক, এরপরে আমরা দেখব যে নিখিল কিন্তু বন্ধুকে পরামর্শ দেবে যে একসঙ্গে এত টাকা দান করাটা ঠিক হবে না, তোমার বাড়িতে অন্যান্য সদস্য আছে। তো সেখানে দেখা যাচ্ছে বাড়িতে তোর 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করিস। তাহলে এবার লক্ষ্য করো, ধীরে ধীরে স্বাভাবিক থেকে অস্বাভাবিকতার দিকে কিন্তু মৃত্যুঞ্জয় চলে যাচ্ছে। যার মাইনের টাকাতে বাড়ি চলে না, ধার করতে হয়, সে কি না বাড়ি চালানো বাদ দিয়ে মাইনের পুরোপুরি টাকাটা একটা রিলিফ ফান্ডে দিয়ে দিতে চাইছে। যাই হোক, তো শুধু তাই নয়, সে বলছে মৃত্যুঞ্জয় বলছে আমার কিছু একটা করতে হবে। এমনকি তাই নয়, 4 বেলার জায়গাতে সে কি বলছে যে 1 বেলা খাওয়া ছেড়ে দিয়েছি, আমার আর টুনুর মার 1 বেলার ভাত বিলিয়ে দিই। মানে টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী আর মৃত্যুঞ্জয়, এদের 1 বেলার খাবার গরিবদের দান করে দেয়। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে নিঃসন্দেহে। লক্ষ্য করো, ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। কার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয়ের কথা। কে বলছে? নিখিল বলছে। টুনুর মার যা স্বাস্থ্য, 1 বেলা খেয়ে দিন 15 টিকতে পারবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে ওঠে, কি করব, কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলেও উনিও খাবেন না। এ অন্যায় নয়, এ অত্যাচার নয়। এই লাইনটা দাগাও, এ অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। মানে এই সাধারণত গল্পের মধ্যে এটা যেন একটু ব্যতিক্রমী লাইন। এখানে কিন্তু মৃত্যুঞ্জয় টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কথা বলছে যে না খেয়ে মরবে তো মরুক, আমি বুঝিয়েছি, বলেছি, আমার কথা শুনছে না, আমি না খেলে সেও না খাবে। এটা সাধারণত একটা অন্যায় তোমার এই মৃত্যুঞ্জয়ের দৃষ্টিতে। যাই হোক, পরের লাইন, নিখিল ভাব ছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না। এটা আগেই আমি বলেছি, ব্যাখ্যাতে এসছে যে মানুষকে দান করে দিয়েই কিন্তু বাঁচানো যায় না। তো যাই হোক, এইভাবে একক দানে কোনো সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠিত হতে পারে না। তার জন্য সর্বশ্রেণীর মানুষকেই এগিয়ে আসতে হবে। যাই হোক, তো এসব কথা কিছু বলতে না পেরে নিখিল তার বন্ধুকে কি বললো? সে শুধু বলল, অর্থাৎ এখানে নিখিল সে শুধু বলল, এর বক্তা হচ্ছে নিখিল। কি বলছে? যে ভুঁড়ি ভোজটা
অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যত দূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। নিখিল বলছে যে ভুরিভোজ করা এই দুঃখের দিনে, দারিদ্রতার দিনে ভুরিভোজ করাটা অবশ্যই অন্যায়, কিন্তু তাই বলে একেবারে না খেয়ে মরা এটা কিন্তু উচিত নয় ভাই। এবং আমি নিজে, নিখিল বলছে যে আমি নিখিল, আমি নিজে কিন্তু যতদূর পেরেছি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি। তো যাই হোক, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। খুব সুন্দর কথা কিন্তু, যে মানুষ, আমার তো একার দায়িত্ব নয়, বা আমি তো সবাইকে একাই দেখতে পারবো না, তাই আমি যতটুকু সংগ্রহ করতে পারবো, কাজ করতে পারবো, যে যত টাকা আমি ইনকাম করতে পারবো, তার মধ্যে আমি আগে নিজে খাবো, তারপর আমি বাদবাকিটা অন্য লোকের তরে বিলিয়ে দেবো। তা বলছে নীতি ধর্মের, খুব সুন্দর লাইন, নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। খুব সুন্দর কথা। কি বলছে? যে নীতি ধর্মের দিক থেকে দান করতে হবে, নীতি নৈমিত্তিকতার দিক থেকে দান করে দেওয়া উচিত, কিন্তু সমাজ জীবনের দিক থেকে বেঁচে পড়তে থাকতে গেলে, নিজেকে অভিযোজন করতে গেলে অবশ্যই নিজে আগে খেয়ে বাঁচতে হবে, তারপর অন্যের কথা ভাবতে হবে। তো শুধু তাই নয়, এ কথা শুনে ক্ষুব্ধ হয়ে গেছে মৃত্যুঞ্জয়, এবং সে উক্তি করলো ওটা পাশবিক স্বার্থপরতা। কার কথা? নিখিলের কথা, যে আগে নিজে খেয়ে বাঁচতে হবে, তারপর অন্যকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এটা একটা ভালো কথা, কিন্তু মৃত্যুঞ্জয়ের মনে হয়েছে যেন এটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু গল্পের পরিণতিতে আমরা দেখতে পাবো একই কথা, যে সেই প্রাচীন ঐতিহ্য কল্পনার তপস্বী হয়ে মৃত্যুঞ্জয় একটা টাইম পাগল হয়ে গেছে, এবং সে নিজেও বাঁচতে পারেনি, অন্যকেও বাঁচাতে পারেনি, সে নিজেও দুর্ভিক্ষ পীড়িতের দলে সেই ফুটপাতের বাসিন্দা হয়ে গেছে। যাই হোক, পরের লাইন কি বলছে? কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো। এটা কিন্তু নিখিলের উক্তি, যে যা না খেয়ে মরছে তারা যদি একটু স্বার্থপর হতো, তারা যদি নিজেদের জীবন ধারণের জন্য দাবি দাওয়াগুলি আদায় করতো, তাহলে ভালো হতো। তাই বলছে 1 কাপ গ্রুয়েলটা হচ্ছে কি, আটা রান্না বা আটা গুলা, মার ফ্যান ভাত, এক কথাই মানে এরকম পানীয় খাবার দ্রব্য। যাই হোক, অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে, এই লাইনটা দাগাও, অন্ন থাকতে বাংলায় না খেতে পেয়ে কেউ মরতো না, সে অন্য 1000 মাইল দূরেই থাক, আর 31টি তালা লাগানো গুদামেই থাক। এই লাইনটা আমার মনে হয়েছে, সে অন্য 1000 মাইল দূরেই থাক, আর 31টা তালা লাগানো গুদামেই থাক। এইখানে কিন্তু গল্পের এই লাইনটাকে আমার গল্পের আত্মা বা গল্পের চুম্বক লাইন বলে আমার মনে হয়েছে। বারবারই যেটা আমি বলে আসছি গল্প পাঠ শুরু করে, যে গরিবদের দান করে দেওয়াটাই শেষ কথা নয়, বা দান করে দিয়ে দায়িত্ব এড়ানো যায় না। আসলে সম্পদের সুষম বন্টন, প্রত্যেকটা শ্রেণী যদি সমাজের কথা ভাবে, সমাজ তাহলে এগিয়ে চলবে। তো এখানে বলছে যে তারাকে ওই দান না করে, খাবার দান না করে, যদি তারাকে একটু স্বার্থপর করে তুলে, কি বাংলাতে অন্ন আছে, অর্থাৎ এখানে কি বাংলার কথা বলা হয়েছে। এর আগে আমরা বলেছি যে কলকাতার পটভূমিতে এই গল্প গড়ে উঠেছে। তো বলছে অন্ন থাকতে না খেয়ে কেউ মরতো না, সেই অন্নটা যে গুদামে 31টা তালা, মানে খুব যত্ন সহকারে নিরাপত্তার জন্য তালা ব্যবহার করা হয়, কোনো ঘর বা মূল্যবান জিনিসপত্র রাখা হয় যে ঘরে, সেই ঘরে সেখানে এই অন্ন যত দূরেই থাক না কেন, সেই দূর থেকেও কিন্তু মানুষ ছিনিয়ে আনতে পারতো, তাদের অধিকার দাবিগুলো আদায় করতে পারতো, এমনকি তালা ভেঙেও তারা তাদের খাবার দ্রব্য সংগ্রহ করতে পারতো। এই কথাই কিন্তু বলা হয়েছে। এরপরে কিন্তু মৃত্যুঞ্জয় ছাড়ছে না, মৃত্যুঞ্জয় নিখিলকে বলছে তুই পাগল নিখিল, একটা বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তাহলে এই যে কথোপকথন হচ্ছিল, এই চেয়ার ছেড়ে মৃত্যুঞ্জয় উঠে গেল এবং নিখিলকে কি বললো, যে তুই একটা পাগল, বদ্ধ পাগল। যাই হোক, তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। তাহলে এরপরে মৃত্যুঞ্জয়ের অবস্থা যেন দিন দিন আরও অন্যরকম হয়ে যেতে লাগলো। যাই হোক, এরপর আমরা দেখতে পাবো যে মৃত্যুঞ্জয় সেই বিভিন্ন
রিলিফ ফান্ডের কাছাকাছি জায়গায় ঘুরছে, ফুটপাতে ঘুরছে, তাদের সাথে মিশে গেছে। এমনকি শুধু তাই নয়, হ্যাঁ, এখন সে বন্ধ করে দিয়েছে, সে সকলে একই কথাই বলে। তাহলে আলাপ সালাপগুলোও কিন্তু সাধারণ যে কথাবার্তা সেটা বন্ধ করে দিয়েছে। এখন ওই যে গরিব গুরবগুলো, ফুটপাতের বাসিন্দাগুলো যা বলে, মৃত্যুঞ্জয়ও কিন্তু তার কথাবার্তার ধরন কিন্তু সব কিছুই এক হয়ে গেছে। শুধু তাই নয়, ভাষা বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপানির মতো ঝিমানো সরে। হ্যাঁ, সে এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। পরের লাইন বলছে, কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। আসলে কি, মানে যারা দরিদ্র তারা এটা সঁপেই দেয় যে ঠিক আছে রাজা তুমি যা বলবে তাই, হ্যাঁ, ধনিক শ্রেণীর মানুষ তুমি যা বলবে, হুজুর তুমি যা, বাবু তুমি যা বলবে তাই, সেটাই যেন মেনে নেওয়া। এই গরিবের মেনে নেওয়াটাই গরিবের ভাগ্যের কাছে একটা দুর্গতির কারণ। তো যাই হোক, এই পরিণতি কিন্তু ঘটেছে। এরপরে কি বলছে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। এবার গল্পের মোড়টা একটু ঘটলো। এতক্ষণ কথোপকথন হলো, দুর্ভিক্ষর, এতে রিলিফ ফান্ডের কথা আসলো, ফুটপাতে ঘোরাঘুরি আসলো। এবার মৃত্যুঞ্জয়ের বাড়ির কথা একটু নিয়ে আসলো নিখিল। সেখানে কি বলছে, টুনির মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলের তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খুঁজে বারবার পাঠিয়ে দেয়। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী এসে বিছানা পড়েছে, অসুস্থ হয়ে গেছে, শুধু তাই নয় বাড়ির অন্যান্য সদস্যদের মৃত্যুঞ্জয়কে খুঁজতে পাঠানোর জন্য তাগাদা করে। শুধু তাই নয়, ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। অর্থাৎ বাচ্চা ছেলে যারা আছে তারা তো খাওয়ার জন্য কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। তো খিদের যন্ত্রণা বড়ই যন্ত্রণা। এতে কিন্তু মৃত্যুঞ্জয়ের বাড়ির অন্যান্য সদস্য এবং বিশেষ করে ছেলে মেয়েগুলো কান্নাকাটি করছে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায়, সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। অর্থাৎ বন্ধুর বাড়ি, সহকর্মীর বাড়ি তার দেখাশোনা করার জন্য নিখিল বারবারই আসে এবং সেখানে টুনুর মা তাকে অনুরোধ করছে সে যেন একটু খেয়াল রাখে। নিখিল বলে, এবং তাতে নিখিল একটা শর্ত আরোপ করে বলছে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। এই লাইনটা একটু দাগিয়ে নিতে হবে, যে নিখিলের আশা মৃত্যুঞ্জয়ের স্ত্রী তথা টুনির মা সুস্থ হয়ে উঠবে এবং সুস্থ হয়ে উঠে সে যদি ঘর বর দেখাশোনা করে তাহলে কিন্তু সে সঙ্গে থাকতে চাইছে। অথচ দেখা যাবে টুনির মা বলে উঠতে পারলে আমি তো ওর সঙ্গেই ঘুরতাম ঠাকুরপো। অর্থাৎ সে যদি সুস্থ থাকতেন তাহলে কিন্তু মৃত্যুঞ্জয়ের সঙ্গেই ঘুরতেন। এবার অবাক হয়ে নিখিল বলছে, ঘুরতেন? যাই হোক, নিশ্চয় আমি ওর থেকে, অর্থাৎ এবার মৃত্যুঞ্জয়ের স্ত্রী বলছে, নিশ্চয় আমি ওর সঙ্গে থেকে থেকে আমি অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব ছেলে মেয়েগুলোর জন্য। কত মারাত্মক ঘটনা দেখো, ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কে সঙ্গে নিয়ে গেছিলেন? কাকে সঙ্গে নিয়ে গেছিলেন? না, মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে অর্থাৎ টুনির মাকে সঙ্গে নিয়ে গেছিলেন। কোথায়? সেই ফুটপাতের মানুষগুলোর সাথে। এবং এতটাই মানে ঘটনা গভীরে চলে গেছে যে ছেলে মেয়ের কথা বাদ দিয়ে সেই ফুটপাতের মানুষের কথাই ভাবছে। অনেকক্ষণ চুপ করে থেকে টুনির মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? মানে মৃত্যুঞ্জয়ের প্রথম দিকের ভাবনা এবার ধীরে ধীরে মৃত্যুঞ্জয়ের স্ত্রীর মধ্যে চলে এসছে। সে আবার বলছে যে ফুটপাতের মানুষগুলোর জন্য কি কিছুই করা যায় না? তারপরে ভাবতে ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কেমন একটা ধারণা জন্মাচ্ছে যথা সর্বস্ব দান করেও কিছু ভালো কিছু করতে পারবে না। দারুণ একটা হতাশা জেগে উঠছে ওর মনে, একেবারে মুষড়ে পড়ে যাচ্ছেন দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। কেন? নিখিল এই সব ঘটনা পরম্পরায় শুনছে আর তার মুখ যেন চুনকালি হয়ে যাচ্ছে, মুখ যেন পাংশুটে হয়ে যাচ্ছে, ধূসর হয়ে যাচ্ছে চিন্তার গভীরতায়। যাই হোক, এবার আমরা গল্পের প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার শেষের একটা লাইন, তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাচ অর্থহীন হয়ে যায়, ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। এই ঘটনা পরম্পরার পর সে কিন্তু নিখিল একটা টাইম বাধ্য হয়ে বন্ধুর হাল ছেড়ে দিল। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে, খুব সুন্দর মৃত্যুঞ্জয়ের চরিত্র বর্ণনা এই কথাগুলো আসবে, তার মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া
গায়ে তার মাটি জমা দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ ঢেকে যায়, ছোট্ট একটা মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। গল্পের সমাপ্তি। তাহলে সুপ্রিয় দারুল বাংলার দর্শক এবং আমার শিক্ষার্থী, এই গল্প আমরা যেটা দেখলাম সেখানে একটা মর্মান্তিক পরিণতি। মৃত্যুঞ্জয় এর এই পরিস্থিতি যে লঙ্গরখানায় সে খিচুড়ি খেতে চাইছে এবং আর 5 জনের মতোই সেও বলছে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও, খেতে দাও। এইভাবেই কিন্তু সে তলিয়ে গেল, হারিয়ে গেল। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে এই পর্যন্তই। আমরা যে আলোচনা করছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প কে বাঁচায় কে বাঁচে এবং নদীর বিদ্রোহ, তার আজকে 2য় পর্ব শেষ হলো। 3য় পর্ব আমরা পরবর্তী যে আলোচনা করব সেখানে কে বাঁচায় কে বাঁচে গল্পের চরিত্র, মূলত 3টি চরিত্র, মৃত্যুঞ্জয়, নিখিল এবং টুনুর মা। সেই সঙ্গে আমরা আলোচনা করব গল্পের নামকরণের সার্থকতা এবং কে বাঁচায় কে বাঁচে গল্পটি ছোট গল্প হিসাবে কতদূর সার্থক। আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ। দারুল বাংলায় মতামত, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকুন।